অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ডক্টর খলিলুর রহমান আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা দুজন সেখানে আছেন, দিল্লিতে আছেন। এখন সেখানে তারা কি কথা বলছেন, কেন কথা বলছেন, সেগুলো নিয়ে কথা বলবো। তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন। সেটা নিয়ে ভারতে তিনি অবস্থান করছেন দিল্লিতে, সেটা নিয়ে কোনো কথা হবে কিনা। আপনারা আরেকটা জিনিস জানেন যে চিকেন নেক নিয়ে এক ধরনের উত্তেজনা আছে। ভারত বাংলাদেশের বর্ডারের তিনটা ঘাঁটি করেছে, সেগুলো নিয়ে কি ভারতের দিল্লিতে বোমা হামলা হয়েছে আপনারা জানেন। সেখানে ভারতীয় কিছু কিছু মিডিয়া বলছে, সরকারিভাবে যদিও বলা হয়নি, যে বাংলাদেশের সংশ্লিষ্টতা আছে, সেটার সত্যতা কতটুকু, সবকিছু নিয়ে তরুণ ঘোষ আজকে আমাদের সাথে কথা বলবেন। জি, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আমাদের খলিলুর রহমান সাহেব বুধবারে যাওয়ার কথা ছিলেন, কিন্তু তিনি একদিন আগেই দিল্লিতে চলে গেছেন। সেখানে একটা আন্তর্জাতিক বৈঠক আছে, সেখানে তিনি যোগ দিয়েছেন। স্বভাবতই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার কথা হয়েছে। জি, তরুণ ঘোষ, আপনি একটু শুরু করবেন যে কি প্রথম দিন ৪৫ মিনিট তাদের মধ্যে আলোচনা হয়েছে, কি ধরনের আলোচনা গুরুত্ব পেয়েছে আপনি যদি একটু জানান আমাদেরকে। জি। আলোচনা, দেখুন, ভেতরে সব কথা তো জানা যায় না। যারা বলে যে আমি সব জেনেছি বা বুঝে সব শুনেছি, তারা বাজে কথা বলে। একটা আউটলাইন পাওয়া যায়, সে আউটলাইনের ডট গুলো আমরা মিলিয়ে একটা মোটামুটি মেলানোর চেষ্টা করি যে কি আলোচনা হতে পারে। তো এখন যে কথাগুলো আমাদের কানে আসছে, সেটা জি। নিয়ে আমি একটা ভিডিও করেছি আজকে সন্ধ্যেবেলাতে। এখন আমার কাছে কিছু পয়েন্ট লেখা আছে, আপনি যদি আমাকে 1 মিনিট সময় দেন, প্লিজ। জি, প্লিজ। আমি বের করি এটা। আমি দর্শক মন্ডলী, আপনারা মোহাম্মদ রায়হান কুদ্দুস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আমাদের একজন লিখেছেন বিল্লাল মান্টি, সেফ এক্সিট সফর। আচ্ছা, আরেকজন বলছেন তরুণদা বাংলাদেশের বন্ধু, আরেকজন বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অন্য একজন বলছেন অভিষেক সরকার প্রিয় অতিথি। জি, আরেকজন বলছেন আমরা এই অবৈধ রায় মানি না, মানব না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আরেকজন ইংরেজিতে লিখছেন, স্যার আপনাদের দুইজনের ভিডিওগুলো আমি খুব মন দিয়ে দেখি। জি, তরুণদা, জি আপনি বলুন। ধন্যবাদ। আচ্ছা, কতগুলো পয়েন্ট নিয়ে আজকে সকালবেলা 1 ঘন্টা 10 মিনিট একটা মিটিং, কালকে রাত্রিবেলাতে একটা মিটিং হয়েছে, পরশুদিন রাত্রিবেলা একটা মিটিং হয়েছিল, 18 তারিখ উনি যখন এসেছিলেন। জি। একটা ছোট একটা ডিনার করতে করতে একটা মিটিং হয়েছিল, সেটা খুব একটা উল্লেখযোগ্য নয়। আজকে সকালবেলা যেটা 1 ঘন্টা 10 মিনিট যে মিটিংটা হয়েছে, 1 to 1, তারপরে আর একটা মিটিং হয়েছে যেখানে সার্জিও ছিলেন। সেখানে অবশ্য বেশি কথা কিছু হয়নি। 1 to 1 যে মিটিংটা হয়েছে, সেই মিটিংটাতে শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারে কিন্তু একটা কথাও বলা হয়নি, আমরা যতটুকু জেনেছি। আচ্ছা। কারণ ভারত তার প্রতিক্রিয়া এত তাড়াতাড়ি আগেই জানিয়ে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আর আমি সে প্রসঙ্গে আসছি। আগে ওটা কিন্তু ভারত বলেছে বলি, নোটেড, আগে, নোটেড নামে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলা হয়েছে যে রায়ের হ্যাঁ কথা হ্যাঁ তারা হ্যাঁ হ্যাঁ শুনেছেন। হ্যাঁ জি। হ্যাঁ 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 জি। আহ, বা খলিলুর রহমান যে মানে প্রস্তাবগুলো নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে একটা ঢাকা দিল্লি জি। একটা সমান সমঝোতার ভিত্তিতে দুপক্ষই এগিয়ে যেতে চায়। সেক্ষেত্রে ভারতকে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে এগোবে। ভারত বলেছে যে আমরা যে কোনো নির্বাচিত সরকার ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যদি গঠিত হয়, তার সঙ্গে আমরা যেই হোক না কেন, তার সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত। এর আগে বিএনপি ছিল, বিএনপির সঙ্গেও আমরা ভারতবর্ষ কাজ করছে। কিন্তু কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের যিনি রাষ্ট্র এখন চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, তিনি নিজে বলেছেন
এবং তার কিছু কাজকর্ম এমন আছে যেগুলো ভারতবর্ষের উদ্বেগ সৃষ্টি করেছে, যেমন আইএসআই কে এখানে ঢোকানো, তারপরেতে আইএসআই এর সেনা কর্তাদের, পাকিস্তানি সেনা কর্তাদের রেগুলার ভিজিট, তারপর জাহাজে করে এই সমস্ত মালপত্র আসা। খাদ্য-টাদ্য এলে পরে অসুবিধে নেই, কিন্তু পাকিস্তানের নিজেরই খাদ্য নেই, তো পাকিস্তান খাদ্য তো বিক্রি করে খায়, পাকিস্তান কি খাদ্য পাঠাবে? 100 কিলো যদি চাল পাঠায়, তার মধ্যে 25 কিলো আপনি কয়লা পাবেন। তো তার জবাবে খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ এই সমস্ত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে বলছি, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং ভবিষ্যতে একসঙ্গে চলার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমরা সেই পদক্ষেপগুলো নিয়েই চলবো। এটা গেল একটা। দ্বিতীয়, খলিলুর রহমান বলেছেন যে ইন্দো প্যাসিফিক যে এটা আছে, সেটার ব্যাপারে আমরা ভারতবর্ষকে পূর্ণ সহযোগিতা করব ইন্দো প্যাসিফিক ইস্যুতে, এবং উপসাগরীয় অঞ্চলে যে নিরাপত্তা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতেও আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। ভারত বলেছে এটা ওয়েলকাম, এটা তো হওয়া উচিত। তারপর হচ্ছে যে উনি একটা বলেন যে আমি সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, বাংলাদেশ জনগণের পক্ষ থেকে আপনাকে বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনি বাংলাদেশে আসুন। তখন উত্তরে অজিত দোভাল বলেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যা, তাতে এখন তো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ভবিষ্যতে যদি কোনোদিন সে সময় আসে, অবশ্যই বাংলাদেশে যাওয়ার আমার ইচ্ছে রইল। এটা গেল দুজনের কথাবার্তা। তারপরে যখন কথাটা এগোয়, তার আগে অজিত দোভাল তাকে থামিয়ে দিয়ে বলেন, 15 মাস 15 দিন ধরে আপনাদের ওখানে 77 জন আপনার পাকিস্তানি ব্যক্তি, সেনা অফিসার, আইএসআই এরা এসছে। 77 জন, তাদের নামের তালিকা, ছবি, সমস্ত কিছু খলিলুর রহমানের হাতে তুলে দেওয়া হয়, এবং যেখানে যেখানে যা যা হয়েছে তার 277টা 277 পিকচার, এবং তার সঙ্গে কত পাতার এক্স্যাক্টলি আমি জানি না, একটা নথি দেওয়া হয়েছে। তারপরে বলেছেন জঙ্গিবাদের উত্থান যেভাবে ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, যেভাবে জঙ্গিদের সমস্ত জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে ভারত তার অসন্তোষ প্রকাশ করতেই পারে। কারণ ভারতের প্রতিবেশী রাষ্ট্র যদি সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়, তাহলে ভারতের পক্ষে সেটা একটা দুর্ভাগ্যের ব্যাপার, এবং সেখানে কিছু অনিশ্চয়তা দেখা দেয়। যেমন পাকিস্তান নিয়ে আমরা সমস্যার মধ্যে রয়েছি, আবার পূর্ব দিকে আর একটা সমস্যা তৈরি হোক, ভারতবর্ষ সেটা চায় না। এটা পরিষ্কার তাকে বলে দেওয়া হয়। তারপর একটা বলা হয় শেখ হাসিনার যে বিচার, জি, এই যে ট্রাইব্যুনাল, জি। এই ট্রাইব্যুনালের যে বিচারটা হয়েছে সেটা ভারতবর্ষ স্বীকৃতি দেয় না, এবং যেভাবে বিচারটা হয়েছে সেই বিচারটা কোনো আন্তর্জাতিক কোনো দেশ এই বিচারকে মান্যতা দেবে না। কারণ যার বিরুদ্ধে বিচার হচ্ছে তিনি উপস্থিত নেই, তার সপক্ষে তার নিয়োগকৃত কোনো উকিল নেই, বা কোনো লয়ার বা আইনজীবী যাই বলুন নেই। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষে ঠিক করা লয়ার এবং রাষ্ট্রপক্ষই একটা মামলা চালাচ্ছে,
মানুষ আগেই আন্দাজ করে নিয়েছিল এবং ভারতবর্ষও আন্দাজ করেছিল যে এটা কি হতে যাচ্ছে। এখন যে মামলার রায় মানুষ আগেই ঠিক করে নেয় যে এই মামলার রায় এই হতে পারে, তাহলে সেই মামলা কতটা নিরপেক্ষ হয় সে নিয়ে তো প্রশ্ন চিহ্ন থেকেই যায়। আর আমাদের দেশের আপনি এটা যেটা বলছেন, আপনাদের উদ্বেগের কথা বলেছেন, আমাদের দেশের সবাইও জানে যে কি রায় হবে, দেশের সব মানুষ জানে। নারী, পুরুষ, ছোট, সবাই বড়, পৃথিবীর আবাল, বৃদ্ধ, বনিতা, হ্যাঁ? তবে আরেকটা এই কথা এমন আপনার কাছে কিছু সাথে চমক ছিল বলতে না। চাই, যে হ্যাঁ, এমন কোনো চমক ছিল না। হ্যাঁ, যা হওয়ার তাই হয়েছে, যা বলার তাই বলেছে। সেটা হচ্ছে অন্য কোনো দেশও কিন্তু এটাকে স্বীকৃতি দেয়নি, শুধু ভারতবর্ষ না। মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে, পক্ষে বিপক্ষে নানান হ্যাঁ। কথা বলেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো দেশ সেইভাবে কথা বলে নাই। জি, প্লিজ। হুম। তা বলছে এখন যদি যদি ভারত সবসময় চায় যে ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, শান্তি ফিরে আসুক, একটা গণতান্ত্রিক সরকার গড়ে উঠুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে এবং ভোটটা অবিলম্বে হওয়া উচিত। ইনক্লুসিভলি ভোটটা হওয়া উচিত, অন্তর্ভুক্তিমূলক ভোটটা হওয়া উচিত। আর আমাদের যা তার মানে এটা মিন মানে করেছে কি আওয়ামী লীগের নামে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী নির্বাচন লীগ, কমিশন হ্যাঁ থেকে? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, জি, জি। অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগকে নির্দিষ্ট করেই তো বলা। সরি। তারপরে উনি যেটা বলেন যে আমাদের যা স্পেকুলেশন, জি। আগে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা যেটা নিচে নেমে গেছিল, আপনাদের এই বর্তমান সরকারের কাজকর্মে সেই আওয়ামী লীগের মানে জনপ্রিয়তা এখন পুনরায় আবার ফিরে এসছে। এখন আমাদের যা স্পেকুলেশন তাতে 50 থেকে 55% ভোট যদি এখন হয় তাহলে আওয়ামী লীগের এতেই পড়বে। আমি বলছি না যে আওয়ামী লীগের হয়ে আমি প্রচার করছি, আমি বলছি আমাদের গোয়েন্দাদের যে স্পেকুলেশন, আমি সেই স্পেকুলেশনের কথা বলছি, যেহেতু ওয়ান ওয়ান টু ওয়ান এখানে কথা হচ্ছে, তাই আমি বলছি। এবার দিল্লি ব্লাস্ট নিয়ে একটা কথা হ্যাঁ। হয়েছে। আচ্ছা দিল্লি দাদা, ব্লাস্টে এখানে আমি একটু বলি যে আপনাদের মিডিয়াগুলো বাংলাদেশের সংশ্লিষ্টতার কথা নানানভাবে বলছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনো সেটা বলা হয়নি। সত্যি কি বাংলাদেশের কোনো যোগাযোগ সেখানে ছিল? যে আপনারা কি জেনেছেন, কতটুকু জেনেছেন? দেখুন, বিভিন্ন কাগজে বেরিয়েছে। আমি সবার আগে যে কাগজটা বেরিয়েছিল সেটা হচ্ছে ডেকান ক্রনিকল। এটা হচ্ছে ডেকান ক্রনিকল, এটা তো দেখা যাবে না, এটা তো মুশকিল হচ্ছে এখানে। এই দেখুন ডেকান ক্রনিকল। আর একটু সামনে নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হুম, হুম, ডেকান হুম, 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 ক্রনিকল। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইখানে এইখানে লিখছে ওরা বিস্ফোরণের সাথে ঢাকার যোগসূত্র খুঁজে পেল ইন্টেলিজেন্স, ইন্টেল। লিখছে, আমি পড়বো? পড়ুন, পড়ুন। আমি কি পড়বো? জি, 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 প্লিজ। সন্ত্রাসী হামলার সন্ত্রাসী হামলার পথ অনুসরণ করতে গিয়ে ভারতীয় সংস্থাগুলি আবিষ্কার করেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীরভাবে জড়িত। সংস্থাগুলি বিস্ফোরণের কয়েকদিন আগে লস্করে তৈবার এলইটি শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশি সরকারি কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। দিল্লি বিস্ফোরণে কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক লাইভ সাইফ আজ পাকিস্তান ভিত্তিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ও শেষ শেষ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার হুম, একটি অভিজাত এলাকায় বনানীতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। ও সাইফ সাইফ যোগ দিয়েছিল। সাইফ হুম, পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের 7 জন ব্যক্তি সশরীরে উপস্থিত ছিলেন সেই ভিডিও কনফারেন্সে। এরা হলেন নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির এইচ ইউ HUT এর ঢাকা প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী, সাইফের ডান হাত এবং মার্কাজি জামিয়াত আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইবতিসাম এলাহি জাহির, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি, ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং
HUTর সমন্বয়কারী মোহাম্মদ আজাজ, জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের এবিটির প্রধান হাফিজ সুজাউদ্দৌলা এবং হাফিজ আলী ফজলু এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন সুমন আহমেদ। সূত্র মতে বৈঠকের পর নভেম্বরের গোড়ায় বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দল মুর্শিদাবাদ হয়ে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য লোকেদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ছিল। এই হচ্ছে দেখা যাচ্ছে না? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আপনি হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা জি। এখন আমি এটা পুরোটা তারপর বললাম না, আপনাদের এইটুকু। রাষ্ট্রীয়ভাবে তো কোনো বলা হয়নি। আমরা মিডিয়াতে না, দেখছি রাষ্ট্রীয়ভাবে কিছু বলা হয়নি, যেটা কিন্তু সরকার কিন্তু এটা নাও বলছে না। এই যে আমরা বলছি, আমরা লিখছি, সরকার কিন্তু সরকারিভাবে কোনো প্রতিবাদ জানায়নি। তার মানে কি, বাংলা একটা সংস্কৃত শব্দ আছে, মৌনানো সম্মতি লক্ষণ। মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। সরকারের যখন চুপ করে থাকা, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি আমি মিথ্যে কথা বলতাম, তাহলে আমার সরকার কি আমার গলা চেপে ধরতো না, যে তুমি আমাদের নাম করে করে মিথ্যে কথা বলছো? আচ্ছা। মানে আমি যেটা বলি সেটা কিছু সত্যতা থাকে। একদম খবরে ভুলভাল চারটে হয়, আমি 10টা কাজ করব, তার মধ্যে একটা ভুল হবে না, এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। কাজ করতে গেলে ভুল হবে, খবর করতে গেলেও মানে ভুল হবে। আপনি কি বলতে আমাদের চান অজিত রিজনটা চাপ দোভাল, পেয়েছেন। জি, অজিত দোভাল এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা এই বিষয়টি নিয়েও কথা বলেছেন, দিল্লি এই ব্লাস্ট পুরো নিয়ে? কথাটাই ওনাদের মধ্যে হয়েছে, পুরো কথাটাই ওনাদের মধ্যে, দুজনের মধ্যে হয়েছে। তারপর আর শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টা আর ওঠেনি। আচ্ছা। যেহেতু ওই কথাটা উনি বলে দিয়েছেন, বিবিসি আজকে আবার একটা কুকম্যান একটা রিপোর্ট করেছে। তো তাতে তো কুকম্যান তো কখনো এদিকে খেলে ওদিকে খেলে, মানে ব্যালেন্স করে, এটাও বলবে ওটাও বলবে, হ্যাঁও বলবে আবার তারপর নাও বলবে। তাতেও প্রশ্ন তুলেছে, ভারতবর্ষ কতদিন শেখ হাসিনাকে রেখে দেবে, জি, এই প্রশ্নটা তুলেছে। যে জি, 2026 সালে আবার নির্বাচন হচ্ছে, নির্বাচন আসছে, নির্বাচনে আসার সময় যদি এখন হয়, সরকার পাল্টে যায়, তাহলে পরে শেখ হাসিনা কি দীর্ঘকালীন এইভাবে থাকতে পারবেন? এখন আমি কুকম্যানকে কি করে বলি যে বাংলাদেশ তো এইটুকু রাষ্ট্র, চীন তো অনেক বড় রাষ্ট্র, অনেক শক্তিশালী রাষ্ট্র, এবং দলাই লামা 1959 সালে যখন এখানে এসেছিলেন, তখন ভারতবর্ষের আর্থিক অবস্থা, আর্থিক জোর, তারপরে সামরিক শক্তি কিছুই তেমন ছিল না। ছিলেন না, না। কিন্তু অত চাপ সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু দলাই লামাকে আজ পর্যন্ত ফেরত দেয়নি। কংগ্রেস এসছে, NDA এসছে, আবার UPA সরকার এসছে, এখন বিজেপি সরকার আছে, কাল বিজেপি সরকারে চলে যেতে পারে। যদিও 2026-এ বিজেপি সরকারে চলে যাওয়ার কোনো চান্সই নেই, বরং আরো বেশি মেজরিটি নিয়ে ফিরে আসবে বিজেপি সরকার। এখানে যে তর্কের ক্ষেত্রে যদি ধরেও নিই যে এখানে কংগ্রেস গভর্নমেন্ট আসছে, ধরেও নিই, শেখ হাসিনার সঙ্গে কংগ্রেসের কি সম্পর্ক আপনি নিজেই বলুন। ঠিক আছে, একটা আসলে আন্তরিক আমাদের সম্পর্ক ভারতবর্ষে কি জানেন, হ্যাঁ, আমাদের না। ভারতবর্ষে এখন আমাদের বলে না আমাদের প্রত্যেকটা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো চেষ্টা করছে, এই রায়ের পর তারা চিঠি দিবে, চিঠি প্রস্তুত হচ্ছে। আর আমাদের আইন উপদেষ্টা জানিয়েছেন যে ভারতকে চাপ দেওয়া হবে, যেভাবে হোক শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। এবং জুলাই আগস্টের বিপ্লবে যারা ছিল তারাও দাবি জানিয়েছে অবশ্যই ফেরত আনতে হবে। সেই ক্ষেত্রে কূটনৈতিক অবস্থাটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, ভারতের কি ভূমিকা হবে সেই ক্ষেত্রে? কিছুই উত্তরই দেবেন। আগের বারে প্রাপ্তি স্বীকার করেছিল, উত্তর দেয়নি, এবার প্রাপ্তি স্বীকারও করবে না, টয়লেট পেপার দিয়ে মুছে ফেলে দেবে। এটা কি শিষ্টাচারের মধ্যে পড়ে? তখন তখন বা যে একটা শিষ্টাচার, দেশ শিষ্টাচার কে মানে, কে মানে শিষ্টাচার?
শিষ্টাচার তার সঙ্গে দেখানো যায় যে শিষ্টাচারটা দেখায় আপনি আমার দেশের ভূখণ্ডকে নিজের ম্যাপের মধ্যে দিয়ে আপনি অন্য রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান সেনানায়ককে আপনি দিচ্ছেন, এটা কি শিষ্টাচার আপনি বলবেন? আপনি আচ্ছা, ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতো ব্যবহার করবো, আর ছোট লোকের সঙ্গে ছোট লোকের মতোই ব্যবহার করবো। গান্ধীজির নীতি আজকে আর মানে না। আমাদের দেশে এখন নীতি হয়ে গেছে যে আমার দেশে যদি কোনো হুমকি আসে, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্ন যদি ধাক্কা খায়, তাহলে পরে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরে নেওয়া হবে। সুতরাং আচ্ছা, বাংলাদেশ এটা যা করছে, এটা কি ভারত আর ইসরায়েলের আছে না, যে আপনারা যদি কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আক্রমণ অ্যাক্ট করেন, অফ হ্যাঁ, ওয়ার, অ্যাক্ট অফ ওয়ার, অ্যাক্ট অফ ওয়ার, হ্যাঁ, একটা বল। অ্যাক্ট অফ ওয়ার, হ্যাঁ। আর কোনো ঘোষণা ফোষণা কিছু হবে না। কোনো ঘোষণা, যে আমি বলছি না, যে কোনো দিন হয়তো দেখবেন যে পাকিস্তানের সঙ্গে লেগে গেছে, যে কোনো দিন। যার জন্য পাকিস্তান এখন থেকেই খুব তৈরি তৈরি হচ্ছে। তৈরি কি হবে, অর্ধেক তো গুঁড়িয়ে দিয়েছে। নূর খান এয়ারবেসটাই তো গুঁড়িয়ে দিয়েছে। তৈরি কি হবে? তৈরি হওয়ার আর কিছু নেই। আরেকটা কথা বলি, আমাদের দেশের মানুষ জানতে চায় যে আপনারা আমাদের বর্ডারের কাছাকাছি এসছেন, সেটার কি ইঙ্গিত পাচ্ছেন? কেন আমাদের বর্ডারের পাশে আপনাদের ৩টা ঘাঁটি গ্যারিসন আপনারা তৈরি করলেন বা সেনা মোতায়েন করলেন? এই ধরনের আমাদের দেশের ভিতর একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। আপনার জানা মতে এগুলোর কি কারণ হতে পারে? এটা নাকি স্বাভাবিক কারণেই আপনাদের নিয়মিত যে বিপদটি হয় দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে, বা বাংলাদেশ নিয়ে আপনাদের দেশে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা? জি প্লিজ। হুম, অবশ্যই আছে। এত বছর তো ছিল না, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। এমনকি বিএনপি প্রথম অবস্থায় যখন ক্ষমতায় ছিল, 2004 সালে যখন ক্ষমতায় বিএনপি ছিল, তখনও কিন্তু আমাদের বাংলাদেশ সীমান্ত কিন্তু এত টাইট ছিল না। তার জন্য বাংলাদেশ থেকে প্রচুর লোক ঢুকেছে, এখানে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তার জন্য এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, নাগরিকত্ব বাছাই হচ্ছে, যার জন্য আপনাদের বাংলাদেশে হু হু করে লোক পালাচ্ছে ভারতবর্ষ ছেড়ে। কারণ যদি স্বেচ্ছায় চলে যাও চলে যাও, আর যদি ধরা পড়ো তাহলে কনসেন্ট্রেশন ক্যাম্পে চলে যাবে। তো এখন এই অবস্থাটা হঠাৎ সৃষ্টি হলো কেন? 3 দিনে ঢাকা দখল করে বা কলকাতা দখল করে নেবো, বা 4 দিন, আমরা 4 দিন অশান্ত ছিলেন। আমরা আপনি 4 দিনে 1 দিন কলকাতা কম দখল করে বলছিলেন। নেবো, 4 হ্যাঁ। দিন। হ্যাঁ, তো কতগুলো আমার আমার বয়সী বুড়ো, আধা বুড়ো, তারা বলছে আমরা এখনো প্রস্তুত, আমরা লড়তে, আমরা 4 দিনে কলকাতা দখল করে নেবো। যদি আচ্ছা দাদা, এরকম কথা আপনার বলেন, এই কথাটাই আমরা শুনবো, এই কথাটাই আপনার শুনবো আমরা। আপনাদের দেশের লোকজনের উদ্বেগ উৎকণ্ঠা কি, আমাদের দেশ থেকে যে আপনারা হুমকি মনে করছেন কিনা, আমি একটু দর্শকের একটু কিছু কমেন্টস দাদা একটু নিয়ে নিই হ্যাঁ, একটু। অবশ্যই অবশ্যই জি অবশ্যই। জি, মাওলানার দায়, আমরা সবাই সবাই আসল কাজে মন দিন। জামাত বিএনপি গ্রামীণ ধ্বংস করছে, আপনারা বসে আছেন কেন? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মাওলানার দায়। ইউনূসের দেশ বিক্রি শেষ, বন্দর বিক্রি শেষ, এখন তার পালাবার পালা। জি ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা কাউকে আনতে হবে না, শেখ হাসিনাকে কাউকে আনতে হবে না, সেই নিজে আসবে বীরের মতো বেশে দেশের রাষ্ট্রনায়ক হয়ে। ধন্যবাদ আপনাকে। এগুলো দর্শক বলছেন, কেউ কেউ বলছেন ইসমাইল ভাই এইমাত্র সংবাদ পেলাম আসিফ নজরুল সাহেব নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। আচ্ছা ঠিক আছে। আরেকজন বলছেন ইসমাইল ভাই তরুণ দাদাকে কমেন্ট গুলো শুনান, উনি খুশি হবেন। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন বলছেন যে তরুণ দাদাকে শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেউ বলছেন একদম ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ আপনাকে। ইউনূসের দেশ বন্দর বিক্রি শেষ, ধন্যবাদ আপনাকে। ভাই আজ শুনলাম আদালতে তত্ত্বাবধায়ক সরকারের আইন পুনর্বহাল হয়েছে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার আইন পুনর্বহাল হয়েছে আগামী সংসদ নির্বাচন, অর্থাৎ এইটা না, নেক্সট 14তম সংসদ নির্বাচন থেকে বলা হচ্ছে যে কার্যকর হবে। জি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটাই ঠিক, আর সবকিছু মিথ্যা নাটক এই দেশে এখন হয়। জি ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশি, ওনাকে সবাই ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানিয়েছে। জি, দক্ষিণ এশিয়ার জঙ্গি মুক্ত করতে ভারতের ভূমিকা অপরিহার্য, ধন্যবাদ আপনাকে। সেন্ট মার্টিন শেষ, চট্টগ্রাম বন্দর বিক্রি শেষ, ইউনূসের সাফল্য। প্রশ্নটা মূর্খের মতো করলেন কি ভাইয়া? প্রশ্নটা একটু যদি আবার বলে দেন ভালো হলো। তরুণদার কাছে প্রশ্ন, বাংলাদেশের মানুষ আর কতদিন বা মাস একটা বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করবে? দেশের ভিতরে রঙিন রুখে, হ্যাঁ তরুণদা সেটা বলতে পারবে না, কিন্তু
তারা আমাদের দেশ নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা সেটি জানতে চাইবো। শেখের বেটির এই রায়ে আমি কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ ইসমাইল ভাই। জি, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক কমেন্টস দাদা, আপনি ঠিক আছে, আপনি বলতে থাকুন, আমি দেখাতে থাকি। আপনি এবার হুম। বলবেন যে আমাদের আমাদের বর্তমান প্রধান উপদেষ্টাকে আপনারা সরি। কিভাবে দেখেন? কিছু কিছু উদ্বেগ উৎকণ্ঠার কথা আপনি বলেছেন। সেভেন সিস্টার নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা কিছু কথা বলেছেন। চিকেন নেক নিয়ে আমাদের দেশের ভিতরে এনসিপির নেতারা কথা বলছেন। সেটা নিয়ে আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা? বা আমাদের যে ৪ দিনে কলকাতা দখলের কথা বলেছে, এটা হয়তো কথার কথা। কিন্তু দখল কি করবে বা করতে যাবে, এই ধরনের কোনো চাপ অনুভব করছেন কিনা, বা ভারত সরকার চাপে আছে কিনা বাংলাদেশ নিয়ে? এক ধরনের উত্তেজনা, যেমন পাকিস্তানের সাথে এক ধরনের ঘনিষ্ঠতার কথা কেউ কেউ বলছেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা। তো ভারতের সাথে পাকিস্তানের একটা শত্রুতা আছেই, বর্ডার নিয়ে নানান সমস্যা নিয়ে, কাশ্মীর নিয়ে, সেটা আছেই। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি ঘনিষ্ঠতা হয়, আপনাদের আপনার বিশ্লেষণ কি, প্লিজ? দেখুন, এখন মেলায় হারিয়ে যাওয়া বড় ভাইকে, বড় ভাই এখন ছোট ভাইকে পেয়েছে, তো তা হুম, ভাবছে হুম। যে ঠিক আছে, আমার ছোট ভাইকে ফিরে পেয়ে ছোট ভাইকে নিয়ে এখন আমি তো ন্যাংটো হয়েছি, ছোট ভাইকে ন্যাংটো তাই। এখন দেখুন, আপনারা যে কথায় কথায় বলেন, নেই বাংলাদেশের মানুষ কথায় কথায় বলেন যে আমরা কারুর দাসত্ব করব না, আমরা সম্মানের সঙ্গে আমরা বাঁচবো। সেই সম্মানের দিকেই তো, দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্যই তো শেখ হাসিনা দেশটাকে নিয়ে এগিয়ে চলেছিলেন। আজকে এই যে বাংলাদেশে এই যে 15টা মাস হয়ে গেল, 15 মাস, প্রায় 17 দিন, 18 দিন, একটা টিউবওয়েল পুঁততে পেরেছে এই সরকার? 16 বছরে দেশটাকে কোথায় নিয়ে গেছিলেন শেখ হাসিনা, সেই সেটা তো জায়গা থেকে বাংলাদেশের আজকে মানুষের কোথায় উদ্বেগ নিয়ে এসছেন? উৎকণ্ঠার বিষয়। করতে পারলে হ্যাঁ, কি তাহলে তাহলে করেনি তাহলে সেটা তো তাহলে আলাদা না, ব্যাপার। না, না, জি। তা আমার আমার প্রশ্ন আছে, তাহলে এই দাসত্ব থেকে মুক্তি আসবে কি করে? দাসত্ব থেকে মুক্তি তো আপনারাই চাইছেন না। সে মানুষটাকে, যে মানুষটা দেশটাকে তৈরি করছিল, যে মেট্রো রেল করেছে, ফ্লাইওভার করেছেন, কানেক্টিভিটি এত ভালো করে দিয়েছে, দেশের রপ্তানি ওপরে তুলে দিয়েছে, যে জিডিপি কে ওই জায়গায় 6.5% জিডিপি তুলে দিয়েছিল, সেই ভদ্রমহিলাকে আপনারা একটা গুজবের পেছনে দৌড়ে আপনারা ভদ্রমহিলাকে সে দেশ থেকে উৎখাত করে ছেড়ে দিলেন।